নিশীতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। নমস্কার। ডাক্তার ডাক্তার ও জ্বালাতন করিয়া এই অর্ধেক রাত্রি চোখ মেলিয়া আমি জমিদার দক্ষিণ চরণবাবু ধরপড় করিয়া পিঠ ভাঙা চৌকিতে টানিয়া বসিয়া দিলাম। উদ্বেগভাবে তাহার মুখের দিকে চাইলাম। ঘড়িটা দেখি তখন রাত্রি 2:30 বাজে। দক্ষিণ চরণবাবু তখন বিস্ফোরিত নেত্রে বলল, আজকে রাত্রিতে আবার সেইরূপ উপদ্রব আরম্ভ হইয়াছে? তোমার কোনো ওষুধে কিছু হয়নি? আমি কিঞ্চিৎ সংশয় বোধ করিলাম। আমি যে বোধ করি মদের মাত্রা আবার বাড়িয়াছে। দক্ষিণ চরণবাবু অত্যন্ত বিরক্ত হইয়া কহিলেন, আমি তো বাড়ি ভ্রম মত নহে, অদ্যপান্ত বিরোধ হয়ে তুমি আসল কারণটা অনুমান করতে পারো না। তুমি আমাদের মধ্যে দিবার মধ্যে বেঁকে কেরোসিন তেল চালো। আমি তাহাই উৎসাহিয়া দিলাম। আমি একটুখানি আলো জ্বালিয়েছিলাম। অনেকখানি আলো ধরিয়া লাগিল। কেচেখানি গায়ে পড়ে দিয়ে একটানা খবরের কাগজ পাতা প্যাকিং বাক্সের উপরে বসিলাম। দক্ষিণচরণবাবু বলিলেন, আমার প্রথম পক্ষে স্ত্রী মারা গেছে। গৃহিণী দুর্লভ ছিল, কিন্তু আমার তখন বয়স ছিল না। প্রতি আমাদের কাব্যরথ ভালো করিয়া অধ্যয়ন করিয়াছিলেন, তাই অবিশ্রান্ত গৃহিণী মনোদিত করিতে পারে। কালিদাসের সেই শক্তি প্রায় মনোদিত হতে লাগিল। গৃহিণী সেখান থেকে আসবে, কিন্তু আমার গৃহিণী তার কাছে কোনো উপদেশ খাটিবে না। ঠকিয়া বেসে বললে, আজকে আমি তিনি হাসির মধ্যে গঙ্গার স্রোতে যেমন ইন্দ্রের ঐরাবাদ নাকাল হইয়া, যেমন হাসির মুখে বড় বড় কাব্যের টুকরো এবং ভালো ভালো আদর করিয়া মুহূর্তের মধ্যে আদ্যপান্ত হারিয়ে গেল। তাহার আসিবার ক্ষমতা ছিল না। তারপর 8 বছরও চলিয়া গেল। সাংঘাতিক রোগ ধরিল। ওষ্ঠব্রণ হইয়া জ্বালাতন করিয়া মরিবার দখন করিয়াছি। বাঁচিবার আশা পর্যন্ত ছিল না। একদিন এমন হইল যে ডাক্তার আবার জবাব দিয়ে দিল। এমন সময় সে আমার আত্মীয় বোধ করিয়া ব্রহ্মচারী আনিয়া আমাকে উপস্থিত করিল যে গব্য ঘিতে হইতে একটা শিকল বাড়িয়া আমাকে খাইয়া দিল। ওষুধের গুণের হোক না কেন, হোক না সে বাঁচিয়া গেল। রোগের সময় আমার সেই অহর্নিশাসেই বিশ্রাম করিতে নাই, সেই কথাটাই দিনে অবহেলা করলে মানুষের সামান্য শক্তি প্রাণপণ ব্যাকুলতা করতে পারে না। তারে সমগত হইয়াছি, অনবরত হয়ে তাহার সমস্ত প্রেম হইয়াছে। আজকে আমি সমস্ত হৃদয় হারিয়ে রেখে, তাহার ছিল না নিদ্রা, ছিল না জগতে আর কোনো কিছুই প্রতি দৃষ্টি ছিল না। যম যখন পরাজিত হয়েছে, আমি তখন কাব্যের রাস ফেলিয়া চলিয়া গেলাম। যাইবার সময় আমাকে বলল, এই থাবা মরছিয়া গেল। আমার স্ত্রীতে গর্ভপাত হইয়াছে। অনাদিকাল পরে আমি মৃত্যুর সন্তান প্রসব করিয়াছিল। তারপর সে বল নতুন ব্যায়ামে সূত্রপাত হইল। আমি তখন তাহার সেবা আরম্ভ করিয়া দিলাম। তাহার প্রতি বিব্রত হইলাম না। বলতে লাগিলাম, আর কি লোকে আর কি বলবে অমন করিয়া দিনরাত্রে তিনি আমার ঘরে যাতায়াত করিতে না, নিজের পথে পাখা খাইতে এরকম ভান করিয়া রাস্তায় যদি তাহাকে জ্বালার ওষুধ দিয়ে যেতাম, ভারী কড়াকড়ি খালি ব্যাপার হতো। কোনোদিন তাহার উপর সত্যি হয়নি। আমরা নিয়মিত 10 মিনিটে উদ্ধৃত করে গেছিলাম। কেউ নানা প্রকার অনুনয় বিনয় করিয়া তারাইয়া রইল। স্বল্প মাত্রায় সেই সেবা করিয়া গেল, কিন্তু হিতে কিছু হইল না। তিনি বলিলেন, পূর্ববংশের অত্যটা বাড়াবাড়ি ভালো নয়। আমাদের সেইভাবে বোধ করে তুমি বাড়ির সামনে বাগানে তুমি গঙ্গায় বইয়েছে। আমার সবার ঘরের নিচেই দক্ষিণের দিকে একটা খানিকটা জমি দেওয়া ছিল, সেই বেড়া দিয়েছিল। আমার সেই নিজের মনের মতো করে এইটুকুনি এই বাগান বানিয়েছিল। সমস্ত বাগানের সেই মধ্যে অত্যন্ত সাদাসিধা এবং নিতান্ত দিশা, অর্থাৎ তাহার মধ্যে গন্ধের অপেক্ষা বর্ণের বাহার ফুলের মতো পাতার বৈচিত্র্য ছিল না। তবের মধ্যে উদ্দীপিত আমি তাকে পাইছিলাম। আজকে আমি রজনীগন্ধায় দুর্বল হয়েছিলাম। প্রকাণ্ড একটা তালা লাগিয়ে মার্বেল দিয়ে পাতা ছিল। সুস্থ অবস্থা নিজেদেরকে ভিতর করিয়া দিল। গ্রীষ্মকালে অবকাশ সন্ধ্যার সময় সেই বাসস্থান ছিল না। এখান থেকে গঙ্গা দেখিবা আমাকে সেখান থেকে দেখিয়ে গেল। অনেকদিন পর শয্যাগত হইয়াছিল। একদিন চৈত্র শুক্লাপক্ষের সন্ধ্যায় তিনি বললেন, ঘরে বন্ধ করিয়া আমার প্রাণ হাঁটকে গেল। আজ একবার আমরা সেই বাগানে গিয়ে বসিলাম। আমি তার যত্ন করে ধীরে ধীরে ব্যাকুলিত হইয়াছিলাম। স্মরণ গিয়ে আমি যেখানে বললে মাথাটা তুলিয়া রাখিয়া দিতে পারিতুম, কিন্তু আমি পারব না। অদ্ভুত আচরণ করিয়া গণ্য হইবে। একটি পালিত আনিয়া তার মাথার তলায় দিলে রাখলাম। 2 থেকে ফুলের গন্ধ আসতো সেখান থেকে। আমি সেখান থেকে জ্যোৎস্না নিয়ে সেই মানে চারিদিকে নিস্তব্ধ। সেইখান দিয়ে নিরাশ হয়ে গেছি। মুখের দিকে চাইয়া আমার চোখে জল ভাসিল। দিয়ে আমি ধীরে কাছে কাছে গেলাম। আমি যেখান থেকে তুলিয়া রইলাম। আমি সেখানে কোনো আপত্তি করিলাম না। কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া রাখিয়া আমার হৃদয় কেমন উদ্বেলিত হইয়া গেল। আমি বলিলাম, তোমার ভালোবাসা কোনো রকমই ভুলিবেও না। আমি কথাটা ভুলিবার আবশ্যকতা ছিল না। আমি স্ত্রী হাসিয়া রইল। যে হাসি সুখ ছিল, কিঞ্চিত অবিশ্বাস ছিল এবং উদয়ের মধ্যে অনেকটা পরিমাণ পরিহাস্য ছিল। সেখান থেকে কথা মাত্র বলিয়া কেবল তাহার হাসি কোনো রকম ভুলিবার দরকার ছিল না, কখনো সম্ভব নয়। তা আমি যে তাহার প্রত্যাশা করিব না, এই সুমিষ্ট ভয়েই আমি কখনো প্রেম লাভ করেছিলাম। আসক্তির কোনো মনে উদয়তা করবো, তাহার মুখের দিকে বাজি কথা বলবো না। ছাপারোগ করে যেসব কথা পড়িয়া চক্ষু দুটি জল পড়িতে লাগিলে, সেগুলো মুখে বালতি করিয়া রেখে দিল। উদ্বেগ না সেই পর্যন্ত বুঝতে পারিলাম না। বাদ বাকি সেসব কথায় চলে যায়। আমি কিন্তু তর্ক চালানো কাজে চুপ করিয়া বসিতে থাকলে। আজকে আমি
তোমার কথা কুহু কুহু অস্থির হইয়া গেল। আমি বসিবার ভান করিয়ে লাগিল, এমন জ্যোৎস্নাকৃত কি পিকু হয়ে গেল। বহু চিকিৎসায় পর আমার সেসমে কোনো লক্ষণ দেখা গেল না। সেই পর্যন্ত আমি আমি বায়ু পরিবর্তন হইয়াছে ভালো নয়। আমি স্ত্রীকে লইয়া এলাহাবাদে গেলাম। এইখানে দেখিল বলে চুপ করিয়া বসে আমার মুখের দিকে চাইবে। তারপরে মাথা রখিয়ে বলে আমি চুপ করিয়া বসিয়া রইলাম। আমি কেরোসিন মিটমিট করিয়া চলিতে লাগিল এবং নিশ্চিত মুখার ভন ভন শব্দ সুমিষ্ট সুর হঠাৎ মৌন ভঙ্গ করে দক্ষিণবাবু আরম্ভ করিল। এখান থেকে বলে আমি চিকিৎসা করতে লাগিল। অবশ্যই অনেক সালে এইভাবে কাটলে এবার আমি তো বুঝিলাম যে আমার স্ত্রী বুঝিবে না, তাই ব্যায়াম করবে। তা সেই কাটাইয়া তবে আমি একদিন তারা স্ত্রীকে বলে আমি যখন ব্যায়াম ছাড়াবে না, স্ত্রী মরিবার আশাও তখন কতদিন জীবিত থাকবে, তুমি আর একটা বিবাহ করো। আমি যাতে আমি আমাকে এখানে ইহার মধ্যে যে ভারী মহত্ব বীর ছিল তার সম্বন্ধে কিছু আছে, তাদের মধ্যে কোনো দেশ মাত্র ছিল না, এসব হাসবার কোনো বাধা ছিল না। আমার কি তেমন কোনো হাসিবার ক্ষমতা আছে কি? আমি উপন্যাস বলছিলাম, আমি বলতে যতদিন এই যে জীবন ছিল, জীবন আছে, আমি যেমন দাও দাও আমি বলতে তোমার কথা শুনিয়ে আমি আর বাসি না। আমি বড় যাই, আমি বড় যাই শিকার করে এই জীবনে আমি কাহার ভালোবাসি আবার আমার শুনি আজকে আমি শিখতে করেছি। আজকে আমি বুঝতে পারবো যে আরোগ্য আসলে সেবা কাজে মনে মনে আজকে আমি চলিয়া গিয়েছিলাম। আমার মনে নিকটে পরিণত হইয়াছিল। প্রথম যৌবনকালে আমি সেখানে প্রেমের কুহু আস্তে আস্তে সেই মরিচিকায়, সেখান থেকে ভবিষ্যৎ জীবনে ফুল হয়ে দেখেছি। আজ হয়তো শেষ পর্যন্ত মরিচিকা হন নিশা মরুভূমি হইয়া গেল। সেবার মধ্যে আজকে আমি নিশ্চিত করি তখন জানিতাম না যে এমন তোমার সন্দেহ মাত্র যে তিনি আমাকে যুক্তি প্রথম ভাগ কিছু শিক্ষার মতো বলে সেই জন্য আমি উপন্যাস নাড়ে করিয়েছিলাম। আজকে নিজের অবস্থা থেকে অন্তর্জামী নাই আমি তাদের কথা মনে আজ লজ্জায় মরিয়া যাইতে ইচ্ছা করে। হারান ডাক্তার বললাম সহজাতি যে আমাদের বাড়ি থেকে নিমন্ত্রণ থাকিতে কিছুদিন যাতায়াতের পর সে বলে মেরির সঙ্গে আমি পরিচয় দিলাম। মেরি অবিবাহিত, তার বয়স 15 বছর হইবে। ডাক্তার বলে মনের মধ্যে পাত্র পাইনি বলে বিবাহ দেওয়া হলো না। কিন্তু লোকের কাছে গুজব হইবে না, মেয়েটি কুলের দোষ আছে, কুলের দোষ ছিল সেই জন্য আজকে কোনো দোষ ছিল না। সেই জন্য মাঝে মাঝে একদিন সে বললো আমি সেই বাড়ি ফিরিতে রাত হইল, আমার স্ত্রীকে ওষুধ খাইবার জন্য বলিলাম। তিনি জানিতেন যে আমি হারান ডাক্তারের বাড়িতে কিছু বিলম্ব। একদিনে তো আমাকে জিজ্ঞাসা করেন নাই, মরুভূমি তুমি আমাকে মরুজিকা দেখিতে পারো না? তৃষ্ণা যখন বুক পর্যন্ত তখন চোখে মনে আজকে সস্ত জল জল ঢল করে বলে আমি তখন মনকে প্রাণ পঞ্চায়েতে লোকের ঘরে আমি কিছু দ্বিগুণ নিরবাসে আমি যখন প্রায় সুস্থ বোধ করেছি, ওষুধ খাওয়ার ভঙ্গি নষ্ট করলো। হারান ডাক্তার বললো আমি প্রায় মাঝে মাঝে যাদের রোগ হাইবে আমি কোনো সম্ভাবনা নাই, তাদের মৃত্যু ভালো হয়েছে, কারণ বাঁচিবার নিজেরা সুখ নাই কিন্তু অন্যের সুখও আছে। কতটা সাধারণের দোষ নাই, কিন্তু আমাকে আমি লক্ষ্য করিয়েছিলাম। কিন্তু আমি মানুষের জীবন মৃত্যু সম্বন্ধে মনে একেবারে অসার হয়ে গেল যে আমার মনের অবস্থা বুঝতে পারে না। আমি একদিন সে বললো আজকে আমি সে বলেছিলাম ডাক্তার কতগুলো মিথ্যা ওষুধ গিলিয়া ডাক্তারের দোষ বাড়িয়ে দিয়ে আমার এই প্রাণটাও আমি যখন এমন ওষুধ দাও দিয়ে আমি শীঘ্রই প্রাণ হারিয়ে যায়। ডাক্তার বললো সি এমন কথা বলতে নাই, কথা শুনিয়ে আমার বড় লাগিল। আজকে আমি চলে গেলাম ফিরে বলে আমি দেখে কপালে ধীরে ধীরে বুঝতে লাগিল। তিনি বলে বড় ঘরে করো, তুমি বাইরে যাও, তোমাকে বেড়াতে যাইয়ার সময় হয়ে গেছে, খানিকটা তুমি আসিও, রাত্রে ক্ষুধা রাখবে না। বেড়াতে যাওয়ার অর্থ হলো ডাক্তার যাওয়া। আমি যেখানে বুঝিয়েছিলাম যে ক্ষুধার আসে ওখানে বেড়ানো আসা যাওয়া অবস্থা, আমি নিশ্চিন্ত হইতে বলে তিনি প্রতিদিন আমাকে ছাড়া ঢুকি। আমি সেখান থেকে বদন করি নির্বোধ। এই বলিয়া তুমি আমাকে রাখা মাথা চুপ করিয়া বসিয়া রইল। অবশ্যই আমাকে এক গ্লাস জল দাও। আমি জল খাইয়ে আমরা রইলাম। আমি সেখান থেকে ডাক্তার একদিন বললো আজকে আমি মনোরম স্মৃতি আসে প্রকাশ করিবে না। জানতাম না যে সে প্রস্তাব আমার ভালো লাগিবে না, কিন্তু প্রতিবাদ করবার কোনো হেতু ছিল না। আমি একদিন সন্ধ্যাবেলায় আমার বসার ঘরে উপস্থিত হইলাম। সেদিন আমার স্ত্রী অন্য দিনের মধ্যে চলিয়ে গেল। সেদিন তাহার ব্যথা বড়। সেদিন ছিল আমি কোনো কেবলমাত্র সেই পারবো না, আজ যন্ত্রণায় বুক ফুটকে যায়, কোনো সারা শব্দ পায় না। আজ সেদিন আমাকে বললে অনুরোধ সমর্থক হইয়াছে যে বড় কষ্টে তোমায় আমি আসিয়া থাকি, কিন্তু ইচ্ছায় মনে মনে ছিল চোখে রাখিবার কথায় কেরোসিন আলোটা দপ করে জ্বলে ওঠে। ঘরে অন্ধকার নিস্তব্ধ। কেবল একবার যতক্ষণ কিঞ্চিত স্ত্রীর সঙ্গে গভীর দীর্ঘ নিঃশ্বাস শুনিয়া যাইতেছিলাম, এমন সময় মনোরম সেখানে বিপদের দিকে কেরোসিন আলো জ্বালিয়া মুখের দিকে পড়িল। আমি আধারে লাগিয়ে কিছুক্ষণ ঘরের দিকে চাইলাম, কিন্তু সেটা লাগিল। আমার স্ত্রী সেখান থেকে জিজ্ঞাসা করিল খেয়ে দুর্বল অবস্থায় পড়িয়া আছে, ভয় পাইবে। আমি সেখান থেকে কইলাম না কে গো, আমি যেমন দুর্লভ হইয়াছিলাম আমি চিনিও না। আমার কোনো কথা হয়নি, বড় মুহূর্তেই হাঁ করিয়া ডাক্তারবাবু কন্যা শ্রী আমি যেখানে বুঝি তার মুখ চাইলে বা
বলে আজকে আমি আপনি আসুন, আমাকে বলবেন আলোটা ধরো। এ বলে আমি সেখান থেকে রোগী অল্প স্বল্প চলে গেলাম। এমন সময় ডাক্তার কাছে বসে চলো, ডাক্তারের কাছে দুটো শিশি ওষুধ চালিয়ে দিল। এই শিশি করিয়ে আমার স্ত্রীকে বলিল, এই নীল মালিশ করিয়ে দাও, এটা আমার খাইবার দেখিবার কোনো ওষুধ বিষ নেই। আজকেই আমি ওষুধ নিয়ে এখানে বিদায় করিবার সময় তাকে বলে, কন্যা ডাকা তুমি থাকো, নীললোকার কেহ নয়, ইয়াকে সেবা করো না। আমার স্ত্রী বলি, না আজকে আমি কষ্ট পাইব না, পুরনো কাছে ঝিয়ে মায়ের মধ্যে যত্ন করে। ডাক্তার বলে, তুমি মা লক্ষ্মী চিরকাল পরে সেবা করবে না, ডাক্তারের সেবা করবে। কন্যাকে বললো, আজকে আমি এমন সময় আমার স্ত্রী বললে, ডাক্তারবাবু নিয়ে আমার বদ্ধ ঘরে অনেকক্ষণ বসে আছি, ইয়াতে একবারে বেড়াইয়া লইয়া আসতে পারবেন। এ বললো, আজকে আমি আসুন না, আপনাকে নদী পার করে একবার বেরিয়ে আসবে। এ বলবো, আজকে অনতিথি বিলম্ব করিয়া ডাক্তার যাইবার সময় 2 সেটি ওষুধ সম্বন্ধে দিয়ে গেছিল, সেইখানে আজকে আমি ফিরিয়া রইলাম। আর দেখি যে স্ত্রী ছটফট করিয়া মরিতেছে, উতাপ করিতেছি, জিজ্ঞাসা করিতেছে, তোমার কি ব্যথা হয়ে দিয়েছে? কিন্তু উত্তর বললেন, না আমার নীল মুখে, আমি তখন তার বয়স হয়ে গেছিলো, আমি সেই রাত্রেই ডাক্তারকে ডাকিয়ে আনলাম। ডাক্তার বললেন, আজকে আমি হবে তুমি আমাকে সেই ব্যথা বাড়িতে নিয়ে খুদ মালিশ করবার কথা নয়, মালিশ শিশিটা নিয়ে চেষ্টা করো, সেটাই খালি পড়ে আছে। নিশীতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। নমস্কার। ডাক্তার ও জ্বালাতন করিয়া এই অর্ধেক রাত্রি চোখ মিলিয়া আমি জমিদার দক্ষিণ চরণবাবু ধরপড় করিয়া পিঠ ভাঙা চৌকিতে টানিয়া বসিয়া দিলাম। উদ্বেগভাবে তাহার মুখের দিকে চাইলাম। ঘড়িটা দেখি তখন রাত্রি 2:30 বাজে। দক্ষিণ চরণবাবু তখন বিস্ফোরিত নেত্রে বললে, আজকে রাত্রিতে আবার সেইরূপ উপদ্রব আরম্ভ হইয়াছে, তোমার কোনো ওষুধে কিছু হয়নি? আমি কিঞ্চিৎ সংশয় বোধ করিলাম। আমি যে বোধ করি মদের মাত্রা আবার বাড়িয়াছে। দক্ষিণ চরণবাবু অত্যন্ত বিরক্ত হইয়া কহিলেন, আমি তো বাড়ি ভ্রম মত নহে, আদ্যপান্ত বিরোধ হইতে তুমি আসল কারণটা অনুমান করতে পারো না। তুমি আমাদের মধ্যে দিবার মধ্যে বেগে কেরোসিন তেল চালো, আমি তাহাই উৎসাহিয়া দিলাম। আমি একটুখানি আলো জ্বালিয়েছিলাম, অনেকখানি আলো ধরিয়া লাগিল। কেচেখানি গায়ে পড়ে দিয়ে একটানা খবরের কাগজ পাতা প্যাকিং বাক্স পড়ে বসিলাম। দক্ষিণচরণবাবু বলিলেন, আমার প্রথম পক্ষে স্ত্রী মারা গেছে, গৃহিণী দুর্লভ ছিল, কিন্তু আমার তখন বয়স ছিল না। পরবর্তী আমাদের কাব্যরাত ভালো করিয়া অধ্যয়ন করিয়াছিলেন, তাই অবিশ্রান্ত গৃহিণী মনোদিত করিতে পারে। কালিয়া সেই শক্তি প্রায় মনোদিত হতে লাগিল। গৃহিণী সেখান থেকে আসবে, কিন্তু আমার